প্রায় 32 দিন অর্থাৎ 27শে জানুয়ারি শুরু হয়েছিল, আজকের 27শে ডিসেম্বর শুরু হয়েছিল, আজকের 27শে জানুয়ারি। 32 দিনের আমরা একটা দীর্ঘ জার্নির মধ্যে দিয়ে গেলাম। যারা আসলেন না এই আন্দোলনকে তাদের জন্য একরাশ ঘৃণা থাকলো, আর যারা এই আন্দোলনকে সাপোর্ট করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আন্দোলনের ডে 1 থেকে, মানে আমরা নয়, আমি ছিলাম, আরও সবাই ছিল আন্দোলনে, আমি ডে 1 থেকে ছিলাম, আজও আছি। সবাইকে বলবো আন্দোলনটাকে যদি হৃদয় দিয়ে করেন তাহলে দেখবেন আন্দোলনের মধ্যে যে ভালোবাসা, আন্দোলনের মধ্যে যে আনন্দ, সেটা আর আপনারা কোথাও খুঁজে পাবেন না। এই আন্দোলন দীর্ঘজীবী হবে এবং শেষ হাসি আমরাই হাসবো। লাস্ট আমি চেষ্টা করেছি আমার নিজের চাকরি বাঁচানো, এবং আমরা যারা এখানে একদম আন্তরিকতার সঙ্গে চেয়েছি যে আন্দোলনটা চলুক, মঞ্চটা বাঁচুক, এবং এই মঞ্চের মাধ্যমে আমরা যদি কিছু ভালো পেয়ে থাকি সেই জিনিসটাকে মানে নিয়ে আসার জন্য আমি একদম ডে 1 থেকে আজ পর্যন্ত ছিলাম, আছি, এরপরেও যদি হয় অবশ্যই থাকবো। আচ্ছা, চাইবো আমাদের মতো আরো যারা আছে তারা থাকুক, হ্যাঁ তারা আসুক, এবং আমাদের ভালো অবশ্যই হবে। আপনারা যারা আসলেন না তারা ঘরে বসেই না হয় আমাদের কষ্টটা উপভোগ করুন। কি আর বলবো বলুন, ডে 1 থেকে পড়ে আছি, আজও আছি, আগামী দিনেও থাকবো। শুধু আপনারা সবাই থাকলেন না, সঙ্গ দিলে, সাথ দিলে আরও ভালো লাগতো, এই আন্দোলনকে আরও দীর্ঘায়িত করতে পারতাম। আগামী 10 তারিখ গুরুত্বপূর্ণ হিয়ারিং। যদি মন থেকে বলেন এই আন্দোলন চালিয়ে যাওয়া উচিত কিনা, তাহলে বলবো চালিয়ে যাওয়া উচিত। কিন্তু যদি বলেন যে চালিয়ে যাওয়ার যুক্তি কিনা, তাহলে বলবো যুক্তি নেই। কারণটা কি, একজন দুজন দিয়ে তো আন্দোলন হয় না, তাই আমরা আন্দোলনটা তুলে দিতে বাধ্য হচ্ছি। ডে 1 থেকে ছিলাম, আজও আছি, আগামী দিনেও থাকবো। আশা করি যখন বিভিন্ন ক্ষেত্রে আমরা এই আন্দোলনে ডাক দেবো, এসএসসি অভিযান বা নবান্ন অভিযান বা ভবিষ্যতে যদি কোনো বড় ধরনের পরিকল্পনা নিতে হয়, আশা করি আপনারা থাকবেন। বাড়িতে বসে নয়, কেসটার রায়, ফাইনাল রায় দেওয়া পর্যন্ত আপনারা সংঘবদ্ধ থাকুন, একতায় থাকুন, এটাই চাই। কি বলবো, আমি এতদিন ধরে বলেছি, যখন শোনেনি এখন আর বলে কি হবে। তবুও তোর কিছু ফাইন্ডিংস থাকবে? আমার ফাইন্ডিংস আচ্ছা বন্ধ করে দেবো। আচ্ছা ফাইন্ডিংস আমার আর বিশেষ কিছু নেই। আচ্ছা, অনেকবার হাত জোড়ে করে অনুরোধ করে সবাইকে বলেছিলাম আসতে, আসেনি। অনেকে এসছে, অনেকে যারা এসছে তাদের কাছেই আমরা বারবার অনুরোধ করেছি আসার জন্য। তারাও বলেছে স্যার যারা আসে না তাদেরকে এখানে বলেন না। হ্যাঁ, এর কোনো সমাধান আমরা খুঁজে পাইনি। এই আন্দোলনটাকে কেসের শেষ দিন পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে পারলে এখান থেকেই আমরা মানে কেসে জিততাম, অনেক বেশি কিছু পেতাম। হ্যাঁ, সেইটাই সবচেয়ে ভালো হতো। কিন্তু এত কম সংখ্যক উপস্থিতি নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ অনেক দিন হলো। যারা আসছে তারাই বেশি দিন আসছে, স্কুলেও যেতে হবে। দেখা যাক, পরবর্তীতে আবার হয়তো আন্দোলন শুরু হবে। আর আমরা মেহবুবরা আসুক, আলোচনা করে কি করা যায় একটা সিদ্ধান্ত নেওয়া হবে। আব্দুল্লাহ দা বলো। আমি আর কি বলবো, সবার কথাই বলি যে আমাদের সংগ্রাম চলছে, চলবে। এই সংগ্রাম আমাদের চালিয়ে যেতেই হবে। তবে সবথেকে দুঃখের যেটা বিষয়, প্রত্যেকেই বলছে বা আমিও বলছি, যে উপস্থিতির সংখ্যা খুবই কম, আর এটা নিয়ে কোনো বড়সড় মুভমেন্টও করা যায় না। আপনারা প্রত্যেকে অ্যাক্টিভ হন। আমাদের পজিশন যে যাই বলুক খুব একটা ভালো দিকে নেই, কিন্তু সেটাকে আমরা পজিটিভ করব, পজিটিভ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যার একমাত্র রাস্তা হচ্ছে আন্দোলন, মুভমেন্ট। সুতরাং আপনারা প্রত্যেকে অ্যাক্টিভ থাকুন মনে মনে, যাতে ডাকলেই আপনাদের পাওয়া যায়। এবং কোনো আন্দোলন যদি আর হয় বা সিদ্ধান্ত হয় আন্দোলনের, বড়সড় মুভমেন্টের, আপনারা প্রত্যেকে উপস্থিত থাকবেন, এটাই আমার অনুরোধ। ব্যাস, এবার বৃন্দাবন দা বলো। তোমাকে তো ডে 1 থেকে দেখে আসছি, আন্দোলনের অনেক পুরনো সৈনিক তুমি, বলো। বিশেষ কিছু বলার মতো পরিস্থিতি নেই, কারণ হচ্ছে আমাদের পিটিশনার বা যারা চাকরিজীবী শিক্ষক শিক্ষিকা তাদের অ্যাক্টিভিটিস দেখে আমি হতাশ এবং ক্ষুব্ধ, আর বাকি ভাষায় প্রকাশ করার মতো নয়। দ্বিতীয়ত আমি একটা সংখ্যা বলি, 12,000 পিটিশনার আমাদের 9 to 12, যদি 1% ধরি 120 জন, এক্স্যাক্টলি 1%, এখানে 120 জন লোকও যদি থাকতো তাহলে মোটামুটি অর্ধেকটা ভর্তি হতো। ঠিক ঠিক। আর 2% হলে গোটাটা ভর্তি হয়ে যেত। ভোট, হ্যাঁ হ্যাঁ একদম। 2% লোক যদি আমরা এখানে না থাকতে পারি, রোটেশন করে, জেলা রোটেশন, 3-4টে জেলা দিয়ে আমরা 10 দিনের মধ্যে একদিন বা দুদিন, একদিন দুদিন যদি 2% করে তো বাড়তি থেকে যাবে। কিন্তু আমি যদি 2% টোটালের রেসপেক্টে ভাবি,
4টে জেলার রেসপেক্টে যদি আমি 10% দরকার নেই, 5%, 4টে জেলায় 2000 পিটিশনার আছে, 2000 পিটিশনারের আমি যদি 10% ধরি তাহলে 200, তাহলে 200 জন যদি একদিন প্রেজেন্ট থাকে 10%, অর্থাৎ একটা রোটেশনে দেখছি 2 দিন করে দায়িত্ব পড়ছে। একদম একদম। তাহলে 2 দিন করে দায়িত্ব পড়লে সংখ্যাটা কি হচ্ছে, আমার একদিন 10% আর একদিন 10%, তাহলে 100%-এর উপস্থিতি আমার দরকার নেই, আমার ওভারঅল 20% দরকার। সেখানে আমি অ্যাক্টিভিটিস দেখছি যে 10% আজকে আসলো, পরের দিন 10% আসুক, তাহলে তো মঞ্চটা ভরে যায়। একদম। তাহলে এই গুটি কয়েক 10 জন 20 জন জেলার যারা আছে, 20-30 জন বা 50 জন, গত 15 তারিখের আগে সংখ্যাটা বেশি ছিল, 15 তারিখের পরে একেবারে তলানিতে ঠেকে গেছে। তাদের মনে হয়েছে যে আমাদের লয়াররা বলেছে যে প্যানেল সেগ্রিগেশন করতে হবে, প্যানেল আমাদের বেঁচে যাবে, আর লিগ্যাল ব্যাপার তো আমরা কোর্টে টাকা দিয়ে যাচ্ছি, সব মিটে যাবে। আর আজকে যা হলো তাতে তারা ভাবুক যে প্যানেলটা কোন জায়গায় বাঁচবে বা আদৌ বাঁচবে কিনা আমরা জানি না, কিন্তু 10%, 20% ডিস্ট্রিক্টের, ওভারঅল 2%, ঠিক। এইটা যদি আমরা ময়দানে না থাকতে পারি, প্রত্যেকে প্রতিদিন থাকতে হবে না, আমি 10 দিনে 1-2 দিন যদি আমি এই ফাঁকা আকাশের নিচে না আসতে পারি, তাহলে তাদের কাছে ন্যায় প্রত্যাশা করাটাই অন্যায়, তারা ন্যায় চাওয়াটাই তাদের জন্য অন্যায়। একদম। এবং তারা, আমি বলবো, জানেন আমি মানে বাজে ভাষা বলতে চাই না, কারণ হচ্ছে বাজে ভাষা বললে আমার মানে ব্যক্তিত্বের অবমাননা হবে, আমি তাদের বাজে কিছু বলতে চাই না, কিন্তু বাস্তব এটাই, যারা আজকে এই প্যানেলে আছে তারা মনে করছে শুধুমাত্র পরীক্ষা দিলাম, চাকরি পেয়ে গেলাম, আমি শিক্ষক, আমি চাকরি করছি, আমার সব ফ্যামিলির দায়িত্ব নিয়ে নিচ্ছি, আমি সব হামমারে তামমারে গা সব কিছু করে ফেলবো, সব করে ফেলেছে তারা। হ্যাঁ, মোটামুটি তারা ওই রাজ্যকে পড়াশোনা করেছে, এটাই তাদের মোটামুটি চাকরি করার প্রধান শর্ত, তারা পূরণ করে ফেলেছে। ঠিক। কিন্তু পশ্চিমবঙ্গে আমরা এই 2016 সালের প্যানেলে যারা আছি, প্রত্যেকটা পদে পদে আন্দোলন আমাদের করতে হয়েছে। ওই যারা ঘরে বসেছিল ম্যাক্সিমাম জন তারা বসেই ছিল, আমরা ওই বারবার ধাক্কা দিই, একটা ওই প্যানেল পাবলিশ হলো, কাউন্সিলিং হলো, এই জয়েনিং হলো, এই সেই, এখন আমাদের অ্যাপ্রুভালও হয়নি, প্যানেল তো পরের কথা। ঠিক ঠিক। তো যারা এই বিশ্বাস নিয়ে ঘরে বসে আছে, তারা মোটামুটি বলবো যে তারা চোখ থাকতেও অন্ধ, এবং তাদের ন্যায় চাওয়ার অধিকার নেই, তাদের ন্যায় চাওয়ার অধিকার নেই। আমাদের প্রতি অন্যায় হয়েছে এইটা জানাতে গেলে তোমাকে রাস্তায় নামতে হবে। তুমি যোগ্য, সেটা সামাজিক ভাবে অপমানিত হচ্ছে, সেটা সামাজিক ভাবে তার জবাব দিতে হবে, মিডিয়া থ্রু ছড়াতে হবে, সমস্ত জায়গায় সেটা জানানো দেওয়ার একটাই অস্ত্র, তোমাকে রাস্তায় আসতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। মেজরিটি সংখ্যক মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সেইটা মানুষের কাছে সেটা প্রতিষ্ঠিত করতে হবে, সেই দায়িত্বটা নিতে হবে। আমরা আজকে যে স্বাধীনতা ভোগ করছি, সেই স্বাধীনতাটা কারা লড়াই করে নিয়ে এসছে, হাজার হাজার মানুষ তাদের বলিদান দিয়ে তাদের ফাঁসি হয়েছে, তা অন্যায়ভাবে তাদের শেষ করে দেওয়া হয়েছে, সেই স্বাধীনতা আমরা ভোগ করছি। আর আমাদের নিজেদের জীবনের জীবিকাটা রক্ষা করার আমাদের মুরদ নেই। আমি বলবো না তাদের স্বাধীনতা ভোগ করার অধিকার আছে, না তাদের ন্যায় পাওয়ার অধিকার আছে, আমি বলতে বাধ্য হচ্ছি। ঠিক, এটা আমাদের জন্য লজ্জা, কষ্ট থেকে বেরিয়ে আসছে কথা। এই প্যানেলের কারা এসছে, কারা এসছে, এরা এলিট ক্লাসের মধ্যে পড়ে এরা। ঠিক ঠিক। মা বাবা পড়াশোনা করে, আমরা ছাত্রদের শিক্ষা দিই যে তুমি পড়াশোনা করো, রাত জাগো, জীবনে স্ট্রাগল করো, এই শিক্ষা দিই আমরা। আর আমরা নিজে কি করছি, লেপের তলায় ঘুমিয়ে থাকছি, আর এখানে 10টা-5টা লোক দিনের পর দিন, রাতের পর রাত এই ফাঁকা রাস্তার মধ্যে পড়ে আছে, তাদের বিবেকটা কোথায়? বিবেকহীনের মতন কাজ করছি। আর আমরা শিক্ষা দিচ্ছি তোমার বিবেক জাগ্রত করো, তোমার শিক্ষা জাগ্রত করো, তুমি ন্যায়ের পথে লড়াই করো, তুমি অন্যায়ের প্রতিবাদ করো। আর তারা কোথায় অন্যায়ের প্রতিবাদ করছে? ঠিক, কিসের? এরা কোথার যোগ্যতা, কি যোগ্যতা যাদের? ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এরা সংগ্রাম করছে না? কোথায় সত্যের পথ আছে? কোথায় এরা? আমাদের প্রতি যে অন্যায় হচ্ছে, অসত্য প্রচার করা হচ্ছে, আমাদের সামাজিক অবমাননা করা হচ্ছে, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হতে পড়েছি আমরা। জীবনটা আজকে আগামী দিনে কতজন আত্মহত্যা করবে তার ঠিক নেই। সেই পথের পরে আর আমাদের রাস্তায় নামার জায়গা থাকবে? প্যানেলটা ক্যান্সেল হওয়ার পরে আর রাস্তা থাকবে? এরা কি ভেবেছে এর রাস্তা যখন শেষ হয়ে যাবে তখন রাস্তায় নেমে কি হবে? ঠিক, কিচ্ছু করার নেই। এরা ঘরে বসে থাকুক, বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। সমস্ত জিনিস তাত্ত্বিকভাবে দেখে দেখে আমরা সত্যি
এই সরকার দুর্নীতি করছে, কমিশন তারা দুর্নীতি করেছে, পর্ষদ দুর্নীতি করেছে, বিকাশ বাবু তিনি চক্রান্ত করছে, কিন্তু এদের থেকেও আর একটা চক্রান্ত হচ্ছে আমাদের পিটিশনার যারা আজকে আমাদের পাশে নেই, ঘরে বসে থেকে তারা ন্যায় পাওয়ার আশা করছে, আর আমাদেরকে আন্দোলনটাকে দিনে দিনে শেষ করে দিতে বাধ্য করছে যারা, তারাও একটা চক্রান্তকারী, আমাদের ন্যায়ের পথে তারাও অন্তরায় হয়ে দাঁড়ালো। তাদের জন্যই আজকে আমাদের লড়াইটা আস্তে আস্তে সীমিত হয়ে পড়ছে, এবং তারা দায়িত্ব নিক, তারা বিবেককে প্রশ্ন করুক তারা ঠিক করেছে কিনা, তারা আগামী দিনে কি করবে তারাই ঠিক করুক, তারা বিচার বিবেচনা করুক, তাদের সিদ্ধান্ত তাদের কাছে। আমাদের ক্ষমতার মধ্যে থেকে যতটুকু পেরেছি আমরা করেছি, আগামী দিনেও আমরা আমাদের জায়গা থেকে যেটুকু সম্ভব করব, বাকিটা যা হবে কোর্টে হবে, আর কিছু বলার নেই। তো মোটামুটি আমরা সবই শুনলাম, যারা এখানে থাকে, যারা এখানে আন্দোলনটা মোটামুটি যারা কন্ডাক্ট করেছিল এবং যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে এই মাঠে যারা তাদের শ্রম সময় এবং তাদের সমস্ত কিছু দিয়ে এই মানে আন্দোলনটাকে একদম প্রথম থেকে শুরু করে আজকে শেষ পর্যন্ত টেনে এনেছে, তাদের ভেতরের যে কষ্টটা সেই কষ্টটা বের করতে পেরেছে। এটা দেখেই ভালো লাগছে যে কিছুটা কষ্ট অন্তত বেরোলো। আপনাদের কতটা বেরোলো জানি না, কিন্তু আমাদের হয়তো কিছুটা বেরোলো এই লাইভের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, একদম যেমন আছেন তেমন থাকবেন। আপনাদের চাকরি যেন সুরক্ষিত থাকে, ভগবানের কাছে একটাই প্রার্থনা করি। আর বিকাশ বাবুর কথা আরও মুখে ফুটুক, ফুলঝুরি ফুটুক। মানে আমরা যখন আন্দোলন করে এখান থেকে কিছু প্রতিবাদ করছিলাম তখন ওনার খুব কষ্ট হচ্ছিল। উনি ইভেন ধৃতিশকে মানে লিগ্যাল নোটিশ দেবেন বলেও চিন্তাভাবনা করেছিলেন। তো যাই হোক, ওনার সামাজিক অবমাননা হচ্ছিল এখান থেকে আমরা যখন আক্রমণ করছিলাম ওনাকে। আপনাদের সেটা পছন্দ হয়নি, আপনাদের সেটা ভালো লাগেনি। আজকের পর থেকে হয়তো সেই জিনিসটা হবে না, মিডিয়ার মুখ দেখতে হবে না আমাদেরকে। আর মিডিয়ার মুখ দেখতে হবে না মানে বাড়ি বসে আপনারাও আমাদেরকে দেখতে পাবেন, এটাও একটা ভালো জায়গা। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার চাকরি আপনার কাছে হেঁটে হেঁটে ফিরে আসুক এই প্রার্থনাই করি। ভালো থাকবেন।